সাত সকালে ব্যারাকপুরের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। শুরুতেই আপনাদের সামনে রেখেছি সেই ছবি, দেখুন। ব্যারাকপুর সাব ডিভিশনের শিউলি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া, ওইখানের আকাশ একেবারে পুরো ঘিরে ফেলে। দেখতে পাচ্ছেন সেই বিভৎসতা। ঘটনাস্থলে হাজির অন্তত দমকলের 20টি ইঞ্জিন, অর্থাৎ বুঝতেই পারছেন 20টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। দমকলের আধিকারিকদের, দমকল কর্মীরা যথেষ্ট বেগ পাচ্ছেন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে। দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, পাপিয়া, দেখো যে আজকে ভোর 5টার কিছু আগে বিধ্বংসী আগুন লাগে ব্যারাকপুর কমিশনারেট এলাকা, ব্যারাকপুর 2 নম্বর ব্লক শিউলি গ্রাম পঞ্চায়েতের। সেখানে এই ঈশ্বরীপুর এলাকা, যেটা মোহনপুর থানার অন্তর্গত, এবং সেখানে রাসায়নিকের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে এবং ফোম ব্যবহার করতে হচ্ছে, কারণ আগুনকে কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রথমে যখন আগুন লাগে তখন বিকট শব্দ শুনতে পাওয়া যায়, কারণ প্রচুর সিলিন্ডার মজুদ ছিল। এর ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। ঈশ্বরীপুর এলাকায় ওইটি একটি শিল্প তালুক, এখানে একাধিক কারখানা রয়েছে এবং দমকল কর্মীদের আশঙ্কা যেভাবে আগুনের আকার বিধ্বংসী রূপ নিয়েছে, তাতে অন্যত্র ছড়িয়ে পড়লে আরো বড় বিপদ ঘটতে পারে। ঘটনাস্থলে পৌঁছেছে মোহনপুর এবং রহড়া থানার পুলিশ, এবং পুলিশ পুরো এলাকা কর্ডন করে রেখেছে যাতে এলাকার বাসিন্দারা কোনোভাবে ভেতরে ঢুকতে না পারে। তবে যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকায় এরকম রাসায়নিক কারখানায় বিধ্বংসী, এখন তার এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে ওই রাসায়নিক কারখানায় কি করে আগুন লাগলো সেই কারণ স্পষ্ট নয়। তবে ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। আগুনের রেলিয়ান শিখা থেকে স্পষ্ট এখনো কালো ধোঁয়া গোটা আকাশ ছেয়ে গেছে এবং অনেক কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই আগুনের শিখা দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। দমকলের 20টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে যে রাসায়নিক কারখানা, সেখানে রঙের যে তেল ব্যবহার করা হয়, সেই সমস্ত তেল উৎপন্ন হতো, অর্থাৎ অতি দাহ্য বস্তু সেখানে মজুদ ছিল। এইখানে ঘন জনবসতিপূর্ণ এলাকায় অতি দাহ্য বস্তুর যে কারখানা রয়েছে, সেখানে ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেই শোনা যাচ্ছে। তবে এই মুহূর্তে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু এখনো আগুন এতটাই বিভৎস আকার নিয়েছে, তার ফলে দমকল কর্মীরা পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারেনি। যতক্ষণ না তারা ভেতরে প্রবেশ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় 20টি ইঞ্জিন কাজ করছে এবং প্রত্যেকটা ইঞ্জিনের সঙ্গে ফোম পাঠানো হয়েছে, যাতে অতি দাহ্য বস্তু সেখানে আগুন কিছুটা প্রশমিত করার জন্য ফোমের ব্যবহার করা শুরু হয়েছে। এমনটাই দমকল সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ। আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর সিলিন্ডার। আশেপাশের বাড়িগুলোর কি অবস্থা? খুব স্বাভাবিকভাবেই যেভাবে আগুন লেগেছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। সমীরণ, একেবারে আশেপাশের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। দমকল কর্মীরা যে চেষ্টা করছে যাতে এই আগুন একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকে, কেননা আশপাশে বেশ কয়েকটি কারখানা রয়েছে। সেই সমস্ত কারখানাতেও প্রচুর দাহ্য বস্তু মোতায়েন করা আছে। কোথাও কাগজের কারখানা, কোথাও প্লাইউডের কারখানা রয়েছে, অর্থাৎ যাতে আগুন দ্রুত অন্যত্র না ছড়িয়ে পড়তে পারে সেটা দেখার চেষ্টা করছে। কিন্তু এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু বারবার যখন এই সমস্ত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বারবার প্রশ্ন ওঠে যে নিরাপত্তা নিয়ে। কারণ এই সমস্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে সমস্ত কারখানা, যেটা নোয়াই খালের একেবারে তীরবর্তী এলাকায় বিভিন্ন জায়গায়, এখানে কখনো মোহনপুর, বন্দিপুর, ইছাপুর, নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের ছোট বড় কারখানা রয়েছে এবং সেই সমস্ত কারখানায় ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছবিটা সামনে এসে পড়ে। কেননা এখানেও দেখা যাচ্ছে যে ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যেহেতু খুব ভোরবেলা আগুন লাগে, তার ফলে কারখানার ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা পুলিশের কাছে কোনো খবর নেই। অর্থাৎ এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তবে আগুন বিধ্বংসী আকার নিয়েছে এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত হতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে এবং ঘন জনবসতিপূর্ণ এলাকায় যাতে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেদিকেই নজর রাখছেন দমকল কর্মীরা। পাপিয়া, ধন্যবাদ তোমায়। আর এবার দেখাবো করুণাময়ী কালীবাড়ির ছবি। সেখানেও শক্তির আরাধনা। করুণাময়ী কালী মন্দিরের সঙ্গে একটা ইতিহাসও জড়িয়ে আছে এবং তার জন্যই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তা নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে কর্মকর্তা বলতে পারেন, ব্যবস্থাপনার উদ্যোক্তা বলতে পারেন, রয়েছেন আমার সঙ্গে অশোক রায়চৌধুরী। এই মা করুণাময়ীকে দেখছেন, এ হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। মায়ের বাবা যিনি ছিলেন তখন আমাদের বংশে মেয়ে ছিল না, মাই হচ্ছে মেয়ে। আমরা মন্দিরে থাকি, আমরা তো প্রতিনিয়ত উপলব্ধি করছি
কিন্তু সাধারণ মানুষের মধ্যে মা যেভাবে তার প্রকাশ জানান দিচ্ছে, তার উপস্থিতি জানান দিচ্ছে, এটা সত্যি আমাদের আধ্যাত্মিকতা আরও এবং আমাদের চিন্তা ভাবনা আরও গভীর করে তুলছে। এরকম আজকে 11 রকমের মাছ দেওয়া হচ্ছে মাকে ভোগে, 9 রকমের ভাজা, ভাত থেকে, পোলাও থেকে, খিচুড়ি থেকে, তরি তরকারির মধ্যে এঁচোড় আছে, মোচা আছে, ফুলকপি আছে, লাবড়া আছে, লাউ আছে, পালং শাক আছে, লাল শাক আছে, নাড়ু আছে, বাড়ির বানানো মিষ্টি আছে, দই, পায়েস, মানে রাজেশ্বরীকে কত রকম ভাবে সন্তুষ্ট করব। বাড়ির মেয়ের যেহেতু পুজো, তাই সমস্ত কিছুই আয়োজন কিন্তু মেয়ের কথা মাথায় রেখে, মেয়ের পছন্দের কথা মাথায় রেখে। প্রতি বছরে কি আসা হয় কালী পুজো উপলক্ষে? একদমই, আমার বাড়ির সামনেই, এখানেই, আর খুবই জাগ্রত মা, তো আমরা পুজোই দিতে আসি। মায়ের টানে আসা, মায়ের সঙ্গে কথা বলতে আসা, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে আসা। প্রতি বছরে কি আসা হয় কালী পুজোর দিন? একদম একদম, প্রত্যেক বছর আসা হয়, প্রত্যেক অমাবস্যাতেও আসা হয়। মা আমাদের কাছে একদম অন্যরকম। আপনারও কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে আসি। এখানে দর্শন না করলে মনে একটা অপূর্ণ থেকে যায়, কেন আমার বাড়ি খুব কাছে। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের একটা প্রতিষ্ঠিত যা ইতিহাস জড়িয়ে আছে, অত্যন্ত মানে ভেতরকার ব্যাপার, এটা অন্তরের ব্যাপার, এটা বলে বোঝানো যায় না। আর আজকের দিনে তো খুবই সুন্দর, অন্য সময়ও আসি, সবসময় আসি। নিজের মায়ের পুজো, সেই মায়ের পুজোর টানে তো আসতেই হবে। লেক কালীবাড়িতেও নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করা হয়। গতকাল সকাল থেকে দিনভর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা বছরই লেক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগম হয়। কালী পুজোর রাত, গভীর রাত, ভক্ত সমাগমে কোনো খামতি দেখতে পাচ্ছি। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন লেক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। প্রত্যেক বছরই সারা বছর লেক কালীবাড়িতে ভিড় হয়, লেক কালীবাড়িতে আসে। এবং লেক কালীবাড়ি যেটি শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, যে লেক কালীবাড়ি হিসেবে পরিচিত, এবং সেই লেক কালীবাড়িতে কালী পুজোর রাত্রে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগম দেখতে পাচ্ছি। লেক কালীবাড়িতে গভীর রাত, এবং সেক্ষেত্রেও কিন্তু একেবারে যে পুজোর যে আয়োজন, সেই আয়োজন একেবারে সকালবেলা থেকে, সকালবেলা থেকে শুরু হয়েছিল। লেক কালীবাড়িতে পুজোর যে রীতি রয়েছে সেটা হচ্ছে বছরে দুবার ঘট নতুন করে প্রতিষ্ঠা হয়, এবং আজকেও সেই দিন, যেখানে হচ্ছে ঘট বিসর্জন করে, পুরনো ঘট বিসর্জন করে নতুন ঘট প্রতিষ্ঠা করা হয়েছে। দেবী এখানে বেনারসি শাড়ি, সোনার অলঙ্কারে একেবারে সুসজ্জিত, এবং এই যে পুজো চলছে, সেই পুজো চলার পর ভোর রাত্রে থেকে শুরু হবে অঞ্জলি, এবং তারপর শুরু হবে ভোগ বিতরণ। এবং লেক কালীবাড়িতে আজকের পুজোর দিনে প্রতিমা দর্শন করতে আসা, লেক কালীবাড়িতে আসার জন্য যে ভক্ত সমাগম, সেটা দেখতে পাওয়া যাচ্ছে গভীর রাত্রেও। প্রীতম চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। কাকুরগাছির আমরা সবাই ক্লাবের কালী পুজোর এবার 64তম বছর। এই পুজোর বিশেষত্ব হলো এখানে পঞ্চকালী একসঙ্গে পূজিত হন। মাঝখানে থাকেন শ্যামাকালী, ডান দিকে তারাপীঠ ও দক্ষিণেশ্বরের কালী, এবং বাম দিকে আদ্যাপীঠ ও কালীঘাটের কালী পূজিত হয়। পুজোর মূল উদ্যোক্তা বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। এই পুজোয় বরাবরই সাবেকিয়ানার ছোঁয়া। you